আজকে আমরা দশম শ্রেণীর 4 নম্বর চ্যাপ্টার আয়তঘন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আয়তঘনটা আঁকার চেষ্টা করছি। দেখো, এটা একটা 3D পিকচার। যদিও এঁকে বোঝানো খুবই অসম্ভব, তা আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা বোঝানো যায়। এর প্রতিটা তল আয়তকার, এটা তোমরা অনেকেই হয়তো জানো। তো এইবারে ধরো এইগুলোকে যোগ করে দিলাম। মোটামুটি এটা একটা আয়তঘন আকার হয়ে গেছে। এই ধরনের বস্তু তোমরা বাস্তবেও দেখেছো এই আকৃতির, যেমন ধরো জ্যামিতি বাক্স হয়, ইট হয়, এই ধরনের কোনো বস্তুর উদাহরণ। ঠিক আছে, এর তল সংখ্যা 6টা তল আছে। দেখো, উপর নিচে, এই সাইড ওই সাইড, ওই সাইড ওই সাইড। মোট তল সংখ্যা, তাহলে তল সংখ্যা সমান কটা জানলাম না 6টা। এর ধার কোনগুলোকে বলবো আমরা? একটি তলের সঙ্গে আরেকটি তলের মধ্যে যে সরল রেখাংশ আছে, একটি তলের সঙ্গে আরেকটি তলের যে সরল রেখাংশ আছে তাকে ধার বলবো। অর্থাৎ এই একটা তল, এই একটা তল, এই যে একটা সরল রেখাংশ, এগুলোকে ধার বলা হয়। এইরকম ধার আছে আমাদের 12টা। এরপর আসছি শীর্ষবিন্দু সংখ্যা। শীর্ষবিন্দু সংখ্যা কটা আছে? শীর্ষবিন্দু বলতে ওই যে সরল রেখাংশগুলো অর্থাৎ ধারগুলো যেসব বিন্দুতে মিলিত হয়েছে সেগুলোকে শীর্ষবিন্দু বলে। এই যে ধরো এখানে একটা, এইগুলোকে শীর্ষবিন্দু বলবে। এইরকম সংখ্যা কটা আছে না 8টা। শীর্ষবিন্দু আমাদের 8টা আছে। ঠিক আছে, এইবারে এই আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল জানতে হবে, আয়তন জানতে হবে এবং কর্ণের দৈর্ঘ্য জানতে হবে আমাদেরকে। এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এর তল সংখ্যা কটা আছে? 6টা। এক একটা তলে দেখো, যেমন এই তলের এটা দৈর্ঘ্য, আমি যদি নাম দেই এবি হয়ে যাবে দৈর্ঘ্য, এবিটা দৈর্ঘ্য। এখানে সি নাম দিলে এই যে বিসি, এটা হচ্ছে প্রস্থ। আর এখানে যদি ডি নাম দিই যে সিডি, এটাকে বলা হবে উচ্চতা। ঠিক আছে, এরকম করে 6টা তলের আয়তকারের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এইরকম ধরো কোনো জায়গায় দৈর্ঘ্য প্রস্থ আছে মিলে আয়তকার গঠন করেছে, কোনো জায়গায় প্রস্থ উচ্চতা মিলে আয়তকার গঠন করেছে। এই জন্য এর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য। সমগ্র তলের ক্ষেত্রফল কি দাঁড়ালো? 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য। অবশ্যই বর্গ একক লিখবে। ঠিক আছে, বর্গ একক। 2 নম্বর জানতে হবে আমাদেরকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। কর্ণের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দৈর্ঘ্যের সূত্রটা কি জানালো? সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটার ক্ষেত্রে তাহলে একক লিখবে, শুধু একক। ঠিক আছে, 3 নম্বর জানতে হবে আমাদেরকে আয়তন। আয়তন বা ঘনফল অনেক জায়গায় দেওয়া থাকে। ঘনফল মানে কোনো একটা ঘনবস্তুর ওই জিনিসটার মধ্যে কতটা জিনিস ধরবে বা কতটা জায়গা দখল করে আছে সেটাকে আয়তন বা ঘনফল বলে। তার সূত্রটা কি? অ্যাকচুয়ালি হয় ভূমির ক্ষেত্রফল গুণিত ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল কি হয় না দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর উচ্চতা তো আছেই। তাহলে তোমার আয়তন বা ঘনফল কি দাঁড়িয়ে গেল? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এটা হচ্ছে আয়তঘনের। এরপর আমরা আলোচনা করব ঘনক নিয়ে। এই আয়তঘনের
প্রতিটা ধারের দৈর্ঘ্য সমান হয় এবং প্রতিটা তল বর্গাকার হয়। ঠিক আছে, প্রতিটা তল বর্গাকার হয় এবং প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান হয়, সেটাকে ঘনক বলে। লুডুর ছক্কা ঘনকের উদাহরণ হিসাবে ভাবতে পারো। এটা একটা ঘনক হয়ে গেল। এর ক্ষেত্রে দেখো সবই সমান, মানে এটাও যদি এ ধরো তুমি, এটাও এ হবে, এটাও এ হবে, উচ্চতাও এ হবে, সবই এ। ঠিক আছে, তাহলে এর সংজ্ঞাটা কী হবে না, যে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে ঘনক বলে। ঠিক আছে, তাহলে এরও তল সংখ্যা 6টা হবে, ধার সংখ্যা 12টা হবে, শীর্ষবিন্দু 8টা হবে। এবারে আমাদের ঘনকে আগেরটার মতনই ক্ষেত্রফল বের করব, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে দেখো প্রতিটা তল তো বর্গাকার, তাহলে এক একটা তলের ক্ষেত্রফল তুমি এ স্কোয়ার পাবে। এরকম করে 6টা তলের ক্ষেত্রফলে মোট 6 স্কোয়ার বর্গ একক। অবশ্যই আগেরগুলোও লিখবে বর্গ একক। ঠিক আছে, এবারে কর্ণের দৈর্ঘ্য আসছি। কর্ণের দৈর্ঘ্য সমান, আগেরটায় কি ছিল না, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা তাহলে কি হবে, √3a²। তাহলে এ স্কোয়ারটা বেরিয়ে যাবে, a√3, তার মানে বাহু ইন্টু √3 হয়ে গেলো কর্ণের দৈর্ঘ্যের। এটা শুধু একক হবে। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, আয়তন। আয়তন সমান, আমরা আগেরটা কি জেনেছিলাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এর দৈর্ঘ্য এ, প্রস্থও এ, উচ্চতাও এ, তাহলে কি হলো না, a³ মানে বাহু তার হোল কিউব। আচ্ছা, আয়তনের একক সবসময় ঘন একক লিখবো। হ্যাঁ, ঘন এককের কারণটা কি, কারণ এখানে দেখো 3টা এ থাকবে। ধরো এ এর মান 6 মিটার আছে, তাহলে যখন 3টা 6কে লিখবো গুণ করব, তখন তো এখানে মিটারটাও তো ঘন মিটার হয়ে যাচ্ছে না, মিটারের কিউব হয়ে যাচ্ছে, সেই জন্য আয়তন সবসময় ঘন একক আসে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সূত্র। এবারে আমরা চলো অঙ্কগুলো আলোচনা করি। 3-এর দাগ থেকে আমরা করব। 3-এর অঙ্কটা কি বলছে দেখো, একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার, 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করি। এখানে দেখো একটা ঘরের মধ্যে সব থেকে লম্বা দণ্ড রাখা যাবে যখন সেটা কোণাকোণিভাবে রাখা যাবে, অর্থাৎ আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। 3-এর অঙ্কটাতে কি বলছে না, দৈর্ঘ্য সমান বলেছে 5 দৈর্ঘ্য সমান 5 মিটার, প্রস্থ সমান 4 মিটার, উচ্চতা সমান 3 মিটার। কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি আমরা, তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা দেখো 25 প্লাস 16 প্লাস 9 সমান যোগ করলে √50। 50 মানেই 5√2 মিটার লিখতে পারো। 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। একটি তলের ক্ষেত্রফল দিয়েছে ঘনকের, ঘনকের কটি তল আছে, মোট 6টি তল, আর একটি তলের ক্ষেত্রফল তো আমরা এ স্কোয়ার জানি, মানে বাহু স্কোয়ার, তাহলে শর্তানুযায়ী এ স্কোয়ার সমানই আমাদেরকে 64 করতে হবে। 4-এর অঙ্কটাতে তাহলে মনে করি ঘনকের বাহু সমান এ মিটার ধরে নিলাম। ঠিক আছে, তাহলে অতএব একটি তলের ক্ষেত্রফল বের করতে হবে, দিয়ে শর্তানুযায়ী করতে হবে। একটি তলের ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গমিটার। এবারে শর্তানুযায়ী তো করতে হবে না, তাহলে এবারে শর্তানুযায়ী করে দেব। শর্তানুযায়ী সমান 64। শর্তানুযায়ী কখন করতে হয় জানো, যখন কোনো শর্ত দেয়া থাকে, অর্থাৎ কোনো অজানা রাশির মান বের করব, তখন আমরা শর্তানুযায়ী করব যে কোনো অঙ্কে, এটা মাথায় রাখবে। তাহলে এ সমান √64,
এ সমান 8 হয়ে যাবে। তাহলে অতএব বাহু সমান 8 মিটার, বাহু সমান 8 মিটার। ঠিক আছে, আয়তন চেয়েছে, তাহলে অতএব আয়তন সমান 8 কিউব, ঘনমিটার 512। অঙ্কটা তোমরা ঘরে চেষ্টা করবে, না পারলে বলো, করে দেবো। 6 অঙ্কটা দেখো কি বলছে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা বাহু ধরে নেব, সেখান থেকে কর্ণের দৈর্ঘ্য করতে পারবো, শর্তানুযায়ী করে দেব। তাহলে 6 অঙ্কটাতে মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সেমি। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি আমরা, তাহলে কর্ণের দৈর্ঘ্য a√3 সেমি। তাহলে শর্তানুযায়ী যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে শর্তানুযায়ী করে আমরা বাহুর মান বের করতে পারবো। শর্তানুযায়ী a√3 সমান 4√3 দেওয়া আছে। তাহলে a সমান 4√3, √3টা হয়ে গেলে ভাগ হয়ে যাবে, বাই√3 কাটাকাটি হয়ে গেলে a সমান 4। তাহলে অতএব বাহু বেরিয়ে গেলে বাহুর দৈর্ঘ্য 4 সেমি। আমার সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, অতএব বাহুর দৈর্ঘ্য 4 সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা জানি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান বাহুর কিউব হয়, সমান 64 ঘনমিটার হবে। 7টা কি বলছে দেখো, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি। ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, ধার কটা আছে? 12টা। তাহলে একটা ধার যদি এ ধরে নিই আমরা, তাহলে 12টা ধারে 12a হবে, আর সেটা সমানই 60 লিখব। সেখান থেকে এ এর মান পেয়ে যাব, তারপর ঘনফল বা আয়তন আমরা লাগিয়ে দেব। 7 অঙ্কটাতে তাহলে মনে করি ঘনকের ধারের দৈর্ঘ্য সমান a সেমি। ঘনকের ধারের দৈর্ঘ্য সমান a সেমি। ঠিক আছে, এবারে 12টি ধারের সমষ্টি সমান 12a সেমি, 12a সেমি। শর্তানুযায়ী 12a সমান 60 বলে দিয়েছে আমাদের, এই যে সমষ্টি 60। তাহলে a সমান কত হবে বলো? 60/12, কাটাকাটি করলে 5, তাহলে a সমান 5। তাহলে ধারের দৈর্ঘ্য 5 পেয়ে গেলাম। চেয়েছে আয়তন, তাহলে আয়তনের সূত্র অতএব ঘনফল সমান বাহুর কিউব হয়, তার মানে 5-এর কিউব ঘন সেমি বা সেমির কিউব লিখে দিলাম, 125 সেমির কিউব হয়ে গেল। 8 অঙ্কটা কি বলছে দেখো, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তাহলে আয়তন চেয়েছে। 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি মানে, তার মানে 6a² সমান 216 দেওয়া আছে। 8 অঙ্কটা মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য, a সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল বা 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a² বর্গ সেমি। তাহলে এটা সমানই তো 216 বলে দিয়েছে না, শর্তানুযায়ী করবো। তাহলে শর্তানুযায়ী 6a² সমান 216।
তাহলে এ স্কোয়ার সমান 206 ভাগ হয়ে যাবে 216 সঙ্গে। 6 3 ছক 18, 3 থাকলো 36, 6 6 36। তাহলে বা এ সমান √36 হয়ে যাবে। এ সমান 6 দাঁড়িয়ে গেল, তাহলে অতএব ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য 6 সেমি হয়ে গেল। চেয়েছে আয়তন, তাহলে অতএব আয়তন সমান বাহুর কিউব হয় জানি, তাহলে 6 কিউব মানে 216 ঘন সেমি। এটা 9টা কি বলছে দেখো, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে 9 অঙ্কটা বলছে যে 432 ঘন সেমির একটা আয়তঘন রয়েছে, তাকে দুভাগে ভাগ করছে সমান। তাহলে প্রত্যেক ঘনকের আয়তন সমান 432/2 সমান 216 ঘন সেমি। এইবারে আমাদের বাহুর দৈর্ঘ্য ধরে নেব। মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। তাহলে আয়তন লিখব, অতএব আয়তন সমান বাহু কিউব হয় জানি আমরা ঘন সেমি, শর্তানুযায়ী এ কিউবই সমান 216, শর্তানুযায়ী এ কিউব সমান 216 বা এ সমান হবে এর কিউব, আর এদিকে 6 কিউব লেখা যাবে এটাকে। তাহলে তো এ সমান 6, তাহলে বাহুর দৈর্ঘ্য 6 বেরিয়ে গেল, ধারের দৈর্ঘ্য চেয়েছে, অতএব ধারের দৈর্ঘ্য 6 সেমি। আজকে এ পর্যন্তই রইল, পরের ক্লাসে আমরা 10-এর দাগ থেকে আলোচনা শুরু করব।